হিসাবে আছেন, আপাও এখানে আছেন। আর সব আমাদের বলতে পারি না এই কারণে আমাদের বলতে গেলে কাকে বাদ দিব কাকে আনবো, সুতরাং আমি আমার সমস্যা সৃষ্টি করে তুই দিন না বাইরে দুজনকে আসতে হবে বাবু বাবা আর আমার তাকে আমরা আজকে শেয়ার আপা একটু এই ইয়েটার প্রেক্ষাপটটা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে প্রেক্ষাপট আমাদের সকলেরই জানা। আমরা জানি যে সবসময় যেটা হয় যে মেয়েরা যৌন হয়রানির শিকার হয়ে নীরবে দিতে থাকে বা আত্মহত্যা করে, যেমন সিমি ছিল ওই সময় এই পর্যন্ত আসে, কিন্তু তারা আবার আগায় না। সামাজিকতার ভয়ে তাদের আমাদের সমাজের যে ট্রমাটাইজ হয়ে যায়, তারা প্রমাণ হয়, স্টিমার হয়, তারা মামলা চালায় না, করে চলে যায়। এরকম অনেক ঘটনা। এবং মহিলা আইনজীবী সমিতি এটার প্রতিষ্ঠা লগ্ন 1979 থেকে এই ধরনের রিসিভ করছিল এই প্রবলেম, এবং কোর্টে যেটা অ্যাড্রেস করা যায় করছিল, কিন্তু কোর্টে আসতে চায় না। তো তখন উপলব্ধি করলো, জানুয়ারি গবেষণা উপলব্ধি করলো কোর্টে ল উপযুক্ত নারী শিশু নির্যাতন দমন আইন আমাদের আছে, কিন্তু সেখানে সব অ্যাড্রেস করা যায়। আরেকটা হলো যে সবাই সেখানে যেতেও চায় যে তার বাইরে যে সংস্থায় আছে বা যে স্কুল কলেজে আছে সেটার ভেতরে যদি কমিটি করে সেটাকে যদি সমাধান বা আইনগত সমাধান করা যায়, সেটা অনেকটা ভালো হবে। এবং আমাদের আইনটা আরও কম্প্রিহেন্সিভ হওয়া এখানে 2008 সালে একটা পাবলিক পিটিশন করা হলো মহিলা আইনজীবী সমিতি, এটার পিটিশনার। এবং এই মামলায় আমরা কলকাতা হাইকোর্টের যে বিশাখার রায় আছে, যেটা মহামান্য চিফ জাস্টিস ছিলেন আমাদের কোনো একটা অনুষ্ঠানে, আমি উনি এটা স্মরণ করেছিল। যাই হোক, আমরা সেটার আনন্দে সেটার একটা গাইডলাইন আছে। আমরা অনেক কেস স্টাডি এবং অনেক সিলো থেকে শুরু করে নারীর সপক্ষে যা আছে সব দিয়ে আমাদের সুদীর্ঘ সময় আমাদের অনেক আমাদের দিতে হয়েছে। আমি তখন লিগেলের হেড হিসাবে সেখানে ছিলাম, মানে আমি একদম সেখানকার এখন আছি, সেই কারণে বিষয়টা জানি। তারপরে আমরা একটা তদন্তকারী রায় বলা যায়, এটা একটা গাইডলাইন আছে এবং এই গাইডলাইনটা বেশ বিস্তারিতভাবে এটা জাস্টিস মোহাম্মদ হোসেন রায়টা 14 মে 2009 এটা রায়টা দেন। এবং এই রায়টা থাকে যে এই যতক্ষণ পর্যন্ত এটার জন্য যৌন হয়রানি রোধে কোনো কম্প্রিহেন্সিভ আইন না হয়, যেটা আছে তো সব অ্যাড্রেস করা যায়, ততদিন পর্যন্ত সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান আর কর্মসংস্থান করে এটা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। এবং কনস্টিটিউশনের 111 অনুচ্ছেদ অনুযায়ী এটা সকলে এটা মানবে এবং সব জায়গায় এখানে একটা দিক নির্দেশনা আছে, একটা অভিযোগ কমিটি থাকবে। তাছাড়া প্রচারণা করবে নারীরা, যাতে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থায় যাতে নারীরা সুন্দর পরিবেশে জেন্ডার বৈষম্য নিরোধ এবং যৌন নিপীড়ন না হয় এরকম একটা সুস্থ পরিবেশে নারীরা কাজ করতে পারে। সেই জন্য যারা প্রধান থাকবেন তারা সেই পরিবেশ সৃষ্টি করবেন, পোস্টার বানাবেন, প্রচারণা করবেন এবং অভিযোগ কমিটি গঠন করবেন। সেখানে কমপক্ষে 5 জন সদস্য থাকবেন কমপক্ষে, এবং যদি সম্ভব হয় ওই কমিটির প্রধান হবেন নারী। এবং এই নারী অধিকার নিয়ে কাজ করে, এই যৌন হয়রানি বা নারী নিয়ে কাজ করে এইরকম সংস্থার 2 জন প্রতিনিধি থাকবেন। এরকম একটা কমিটি হবে, সেই কমিটি এবং এখানে কনসার্ন অথরিটি থাকবে, মানে যে সংস্থা, যেমন এটা সুপ্রিম কোর্টে, এখানে যিনি এখানে কোনো দুর্নীতি হলে যিনি ইন্টারনালি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, তিনি হবেন কনসার্ন অথরিটি, যেটা জাজমেন্টে আছেন, তিনি থাকবেন এই কমিটির উপরে। এই কমিটিতে যে কোনো নারী সে অভিযোগ পার্সোনালি দিতে পারে, আইনজীবীর মাধ্যমে ডিসক্লোজ করার চেষ্টা করবে ইন্টারনালি। আর যদি অভিযোগটা বড় হয় তাহলে এই অভিযোগ কমিটিতে যারা থাকবে তারা একটা তদন্ত করবে এবং
অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে, ক্যামেরা ট্রায়াল হবে, আরেকটা বিষয়টা ক্যামেরা ট্রায়াল হবে, এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয় তা অভিযুক্ত এবং অভিযোগকারী সবার পরিচয় গোপন রাখতে হবে, এবং সবাইকে ওই সমনের মতো ডাকযোগে সাক্ষী ডাকা হবে, অভিযোগকারীকে ডাকা হবে, অভিযুক্তকে ডাকা হবে, ক্যামেরা ট্রায়ালে এটা শোনা হবে। তারপরে শোনার পরে যদি অভিযোগ এবং কনসার্ন অথরিটি যিনি প্রধান আর কি, মানে কমিটির উপরে যারা সংস্থার প্রধান যিনি বা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান, তার মতামত নিয়ে কমিটির সুপারিশ অনুযায়ী সে যদি বিষয়টা যদি এরকম হয় ছোট, তাহলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা যাবে। ছাত্র বলে তার অ্যাটেন্ডেন্সটাকে কিছুদিনের জন্য হাজিরা থেকে বাইরে রাখা যাবে, এটাই তার মানে ছোট ধরনের হলে। আর বড় হলে সেই প্রতিষ্ঠানের যে যৌন হয়রানি নিরোধ যে নীতিমালা থাকে সেই নীতিমালা অনুযায়ী কনসার্ন অথরিটি, অভিযোগ কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এবং যদি সেটা দেশের প্রচলিত আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন শেষ হচ্ছে, আইন অনুযায়ী যদি ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে মামলা করার জন্য রেফার করে। তো আপনারা সবাই জানবেন। আর এটার সবচেয়ে বড় কথা, এটার জন্য মানে নিরাপদ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এটা গাইডলাইন দিয়েছে, এবং সেটা সব প্রধান যারা থাকবেন তারা এইটা সচেষ্ট হবে এবং এটা সবাই জানবেন। এবং এটার পোস্টার, লিফলেট থাকা দরকার, প্রচারণা দরকার, এখানে কি আছে, এবং যৌন হয়রানি বা গাইডলাইন ডেফিনেশনটাও এখানে আছে, সেই কী করলে ওটা আওতায় পড়বে সেগুলিও আছে। তো আরও অনেক বক্তা আছেন, তারা মূল্যবান বক্তব্য দেবেন। ধন্যবাদ। কমিটিটা রেডি করে দিয়েছেন আমাদের অনেকগুলো ভূমি, সম্মানিত সম্পাদক জনাব শামঞ্জুর হক, আমাদের অনেক প্রিয় আমাদের প্রিয় আপা আর যারা আছেন, আমাদের প্রিয় আইনজীবী ভাই বোনেরা, আমরা একবারে সংক্ষিপ্ত করেই বলি, আমাদের সেই নারীদের যে অবকৃত শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবী জোড়াই এই কেস। এবং শুধু আমেরিকাতে আজকে পর্যন্ত একজন নারী রাষ্ট্রপতি মেনে, আমরা সেদিক থেকে আমাদের অনেক নীতি আছে, এবং আমাদের আদালতগুলো ইনশাল্লাহ অনেক দূরে গিয়েছে। যে জাজমেন্টটা আমরা 2008 সালের জাজমেন্টের রেফারেন্সটা আমরা দিলাম, 9 সালে জাজমেন্টটা হয়েছে, বা ট্রিটটা হয়েছে 2008 সালে। এইটা একটা যুগান্তকারী জাজমেন্ট, যুগান্ত। আমি যেটা না পড়লে কেউ বুঝতে পারবে না জাজমেন্টের ভিতরে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাক, আমরা বেশি লম্বা করি না। আমরা আশা করি আমাদের মাননীয় আমরা একটু হাত করে দিই বাংলাদেশের কথা লম্বা করি না। এরপরে আমাদের সম্পাদক সাহেব বলবেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল কথা বলবেন। আমরা চেষ্টা করেছি যাতে একটা সুন্দর কমিটি হয়। আমি এই কমিটিটা করার সময় তখন যিনি সহসভাপতি ছিলেন আমাদের জেসমিন সুলতানা, আমাদের সকলের প্রিয় জেসমিন সুলতানা, আজকে আমাদের এখানে নারী আন্দোলনকে একটা জায়গা আমরা যারা আপনারা এনেছেন সকলে মিলে, তার মধ্যে উনি একজন। তো আমরা ওনাকে আহ্বায়ক করেই আমি এই কমিটিটা করেছি। আমি প্রথমে আমাদের যারা মেম্বার আছেন আমাদের কমিটিতে, এই নাম্বারগুলো আগে পড়ে ফেলি। অ্যাডভোকেট রমজান আলী শিকদার আজকে আসেন না এখানে। অ্যাডভোকেট রেহানা পারভিন, রেহানা সুলতানা হবে। ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, আমাদের সকলের প্রিয় ইমতিয়াজ ফারুক। অ্যাডভোকেট আঞ্জুমান আরা, ব্যারিস্টার হারুন রশিদ আছে, হারুন আছে। অ্যাডভোকেট নিগাল সীমা, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি। অ্যাডভোকেট মাহবুবা আক্তার, বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট আছেন না। অ্যাডভোকেট উমেশ শবনম মোস্তারি, অ্যাডভোকেট মাহমুদা আফরোজ বলি, এর হচ্ছে আমাদের মেম্বার্স। এরপরে আমাদের সভাপতি, একটু জোরে করতালি হবে কিন্তু নামটা পড়া চলে যাবে। অ্যাডভোকেট জেসমিন সুলতানা,
তো আমি আর কথা লম্বা করি না। আমরা আশা করি এই কমিটি সবাইকে একত্রিত করে, সমস্ত নারী আইনজীবীদেরকে একত্রিত করে বাংলাদেশে একটা সুন্দর কিছু করবে, সুপ্রিম কোর্টে একটা সুন্দর কিছু করবে। একটা একটা যেই কাজটা আমরা এখনো করতে পারিনি, নারীদের জন্য একটা নিরাপদ আবাস ভূমি, এইটা আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের এতদিন পরেও আমরা করতে পারিনি। আশা করি সারা বাংলাদেশে না হোক, এই আঙিনায় ওনারা করবেন এবং ঘোষণা করবেন। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।